স্বাগত এখন জনপদে, আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। এদিকে শুষ্ক মৌসুমেও বেড়েছে তিস্তার পানি। না, এই সময় এত পানি থাকে না, এই সময় পানি অনেক কম থাকে। এই পানিটা ছাড়ছে ওই সমাবেশকে কেন্দ্র করে মনে হয়। হঠাৎ করে কালকে মানে পানি, এর আগে কোনো পানি ছিল না। পানি আসাতে মনে করেন আমাদের গ্যারেজের সমস্যা হইতেছে, স্টেজের সমস্যা হইতেছে। এতদিন পানি দিল না, এখন হঠাৎ করে পানির প্রোগ্রাম কেন ছাড়লো? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছি এখন জনপদে। তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। এরই মধ্যে তিস্তার পাড়ে তাঁবু টানিয়ে চলছে আয়োজনের শেষ সময়ের প্রস্তুতি। এদিকে শনিবার বিকেল থেকে হঠাৎ করেই পানি বাড়তে থাকে তিস্তা নদীতে, পরে সকালের দিকে কিছুটা নেমে আসে পানি উন্নয়ন বোর্ড বলছে স্বাভাবিকভাবেই বাড়ছে নদীর পানি। তবে স্থানীয়রা বলছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচি বিঘ্ন ঘটাতে ভারত এই পানি ছেড়েছে। সন্ধ্যার পর থেকে নদীর ঘেট একটু ৩ ফিট ভাসানোর পরে আস্তে আস্তে পানিটা কমতেছে। পানি আসাতে মনে করেন আমাদের গ্যারেজের সমস্যা হইতেছে, স্টেজের সমস্যা হইতেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপি, ২ দিনের অবস্থান কর্মসূচি ঘিরে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন? পাউবো পানি বৃদ্ধি নিয়ে কি জানাচ্ছে? শাফিন, আগামীকাল সকাল থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের যে সংগঠনটি ৪৮ ঘন্টার যে কর্মসূচি পালন করবে সেটির একটি অংশ হবে আমি যে চরে দাঁড়িয়ে আছি তিস্তার ব্যারেজ সংলগ্ন এইখানে, এবং এখানে প্রস্তুতি আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই পাশে যে তাঁবু টাঙানো সহ স্টেজ নির্মাণের যে প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতি চলছে। এবং যারা এখানে প্রস্তুতিতে কাজ করছেন তারা বলছেন যে গতকালই এটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পানি বৃদ্ধির পরে একটি আশঙ্কা থেকে সেই কাজটি দেরি হয়েছে, কিন্তু আজকের মধ্যে সেটি অবশ্যই শেষ হয়ে যাবে এবং তারা জোরে সোরে কাজ শুরু করেছেন। আর পানি বৃদ্ধির যে বিষয়টি সেটি পানি উন্নয়ন বোর্ড বলছে যে ভারতের যখন পানির চাহিদা কম থাকে তখন তারা পানি ছেড়ে দিয়ে তিস্তা নদীতে পানির প্রবাহ কিছুটা বাড়িয়ে দেয়। সেই দিক থেকে এই পানি বৃদ্ধি স্বাভাবিক বলছেন। আবার এক কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে অন্য কোনো বছর এই সময়ে এতটা পানি তিস্তা নদীতে কখনো দেখা যায়নি। তো সেদিক থেকে স্থানীয়দের যে দাবি যে আগামীকাল থেকে যে ৪৮ ঘন্টার কর্মসূচি আছে এই কর্মসূচিতে বাধা প্রদান করার জন্যই এই ভারত এই পানিটি ছেড়েছে বলে স্থানীয়রা দাবি করছেন। এবং তারাও বলছেন যে এত পানি এবং এরকম পরিষ্কার পানি তারা এই মৌসুমে অন্তত গত বেশ কয়েক বছরে দেখেননি। এখানে যারা জেলেরা আছেন বা যারা চরে কৃষিকাজ করেন তারা আমাকে এরকমটি জানিয়েছেন। এবং তিস্তা ব্যারেজের যে ৪২টি গেট আছে সেই ৪২টি গেটের মধ্যে ২টি গেট এখন খোলা আছে, যেটি সামান্য একটু খোলা আছে, যেটি এখানকার যে গেট সংশ্লিষ্টরা আছে তারা বলছেন যে এটি স্বাভাবিক সময়ে আসলে এরকমটি খোলা থাকে। কাল রাত পর্যন্ত বেশ কিছুটা পানি বেড়েছিল এবং তারপরে ধীরে ধীরে সকালের দিকে আমরা এসে দেখেছি যে পানির যে লেভেলটি থাকে, যে পানির যে মাপটি থাকে সেটি কিছুটা কমে গেছে। আজকে সকালে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫০.১৭ মিটার, যেটি বিপদসীমা থেকে প্রায় ২ মিটার নিচে অবস্থান করছে। সুতরাং আশঙ্কাজনক হারে পানি বেড়েছে এটা বলাটা মোটেও ঠিক হবে না। তবে এই সময়ে যে পানি থাকে তার থেকে অনেক বেশি পানি। এবং স্থানীয়দের যে বক্তব্যটি যে আগামীকাল থেকে ৪৮ ঘন্টার যে কর্মসূচিটি আছে সেই কর্মসূচিতে বাধা প্রদান করার জন্যই এই পানিটা ছেড়েছে। এবং তিস্তা নদীর
নদীর বিভিন্ন পয়েন্টে এই তিস্তা নদী রক্ষা আন্দোলন যে সংগঠনটি আছে তারা অবস্থান নেবে কাল সকাল থেকে, এবং বিভিন্ন নেতাদের বক্তব্যের মাধ্যমে এই কর্মসূচিটি শেষ হবে 48 ঘন্টা পর পর্যন্ত। তো শাফিন, এই ছিল আমার কাছে তিস্তা নদীতে পানি বৃদ্ধি সব শেষ অবস্থা। আমিরুল বাপ্পি যুক্ত হয়েছিলেন তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্ট এলাকা থেকে। ভারতের ঘনিষ্ঠ মিত্র দাবি করা আওয়ামী লীগের 3 দফার শাসনামলে সীমান্তে প্রাণ গেছে 6 শতাধিক। 2024 সালে বিএসএফের হাতে দেশের একক বিভাগ হিসেবে সর্বোচ্চ সংখ্যক 10 জনের প্রাণহানি হয়েছে রংপুর বিভাগে। এদিকে পরিবর্তিত প্রেক্ষাপটে আসন্ন ভারত বাংলাদেশ সীমান্ত সম্মেলন ঘিরে বিচারের আশায় ফের বুক বাঁধছেন কুড়িগ্রামের ফেলানির পরিবার। মোকাররম হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন মহসিন আলী। বিএসএফের ছোড়া বুলেটে বিদ্ধ কিশোরের বুক, মৃত্যু হলেও যেন মুক্তি মেলেনি। প্রাণহানির পরও কাঁটাতারের ঘণ্টা 5 উল্টো হয়ে ঝুলে থাকতে হয়েছে নিথর ফেলানিকে। 2011 সালের জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে প্রাণ হারিয়ে কেবল ফেলানি নয়, ঝুলেছিল পতিত আওয়ামী লীগের ভারতের প্রতি নতজানু নীতির প্রতিচ্ছবি। নির্মম এই মৃত্যুতে কুড়িগ্রামের ফেলানি দেশের বিবেকবান আপামর জনতার হৃদয়ে জ্বালিয়েছিল বন্যি শিখা। যে আমার বড় বোনকে মারছে তার যেন অনেক বড় শাস্তি হয়। ওই সরকার আমলে তো বিচার হইল না, এখন এই সরকারের কাছে তো দাবি আমাদের আমার ফেলানির বিচারটা যদি হইলেই মনে করেন যে আর ওইদিকে বাংলাদেশের লোকেরা মারবেও না। কেবল ফেলানি নয়, গেল 14 বছরে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি প্রায় 6 শতাধিক। আওয়ামী লীগের সবশেষ আমলে 5 বছরে নিহত 162 জন। এই পরিসংখ্যানে কেবল 2024 সালে বিএসএফের হাতে সীমান্ত জুড়ে যে প্রাণহানি হয়েছে, সেখানে একক বিভাগ হিসেবে রংপুরের 3 জেলায় প্রাণহানি সর্বোচ্চ। বিভাগের 3 জেলা লালমনিরহাট, ঠাকুরগাঁও আর পঞ্চগড় সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে প্রাণ গেছে 10 জন বাংলাদেশি নাগরিকের। পট পরিবর্তনের পর পতিত সরকারের করা অসম চুক্তি ঘিরে বিএসএফের তৎপরতায় আতঙ্ক সীমান্তবর্তী গ্রামগুলোতে। ওইদিক দিয়ে যাতায়াত গরু বাছুর নিয়ে যাইতো, এখন আর ওসব গরু বাছুরও নিয়ে যায় না, মাছ দুনো শহর ওইদিকে যায় না, খড়ি কুটা কোনো যায় না। আমার সাথে অত্যাচার করেন, গরু বাছুর আমার ঘাস খোয়াই, আমার তো আর কোনো বেলাক টালাক করি না। গাঞ্জা দেয়, ফেন্সিটেল, মদ, ট্যাবলেট, এই বাংলাদেশ নষ্ট করছে, ভারত নিজে বিএসসি মাল দিয়েছে। ওরা তো ওই বন্দুক দেখাছে, গুলি ওঠা আছে, ওরা ওই 3 ঘন্টা বেড়া দিল শুক্রবারে। গেল কয়েক বছরের ঘটনা পর্যবেক্ষণে দেখা যায় ভারতের সঙ্গে রংপুর বিভাগের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। 2024 সালে কেবল এ জেলা থেকেই বিএসএফের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন 5 জন বাংলাদেশি। এছাড়া পঞ্চগড়ে 3 জন ও ঠাকুরগাঁওয়ে 2 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে। 1 বছরে কেবল রংপুর বিভাগের 3 জেলাতেই প্রাণ গেছে 10 জনের। এছাড়া শেখ হাসিনার পতন ও পলায়নের পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের শূন্য রেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আওয়ামী লীগের বিগত 3 দফার শাসনামলে 1.5 দশকে 6 শতাধিক বাংলাদেশি বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন। আওয়ামী লীগ সরকার ভারতের কাছে সব মৃত্যুর কারণ জানতে চাওয়া তো দূরের কথা, আন্তর্জাতিক কোনো ফোরামেও এসব নিয়ে কোনো টু শব্দ উচ্চারণ করেনি। স্থানীয়রা বলছেন যে চোরাকারবারি যদি সত্যি হয় তাহলে এটি কেবল একটি দেশের নাগরিকের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব নয়। তাহলে কেবল বাংলাদেশ সীমান্তেই কেন মানুষ মরছে? একই সঙ্গে তারা এ প্রশ্ন করছেন যে চুরির শাস্তি কি শুধুই মৃত্যু? যদি সীমান্তে কারো গতিবিধিকে সন্দেহজনক মনে হয় তাকে বড়জোর গ্রেফতার করা যেতে পারে, কিন্তু সে মানুষটাকে ঠান্ডা মাথায় গুলি করা, এই কাজটা যে করে ভারত, এটা বেসিক্যালি বাংলাদেশের প্রতি তাদের যে নেতিবাচক মনস্তত্ব, তার থেকেই তারা এটা করে থাকে। রংপুর বিভাগের সঙ্গে উত্তরের জেলা কুড়িগ্রামের সীমান্ত 278 কিলোমিটার দীর্ঘ। এদিকে 156 কিলোমিটার সীমান্ত এলাকার জেলা ঠাকুরগাঁওয়ে গেল বছর নিহত হয়েছেন 2 জন বাংলাদেশি। 3 জন নিহতের ঘটনা আছে পঞ্চগড়ে। সেখানে 2024-এর মে মাসেই হত্যা করা হয়েছে 2 জন বাংলাদেশি নাগরিককে। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে বিএসএফের হাতে আওয়ামী লীগের প্রথম দফার শাসন আমলে 270, পরের দফা 146 আর সবশেষ আমলে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা 162 জন। একই সংস্থার আরেক হিসেবে উঠে আসে 2011 থেকে 9 বছরে নিহত আহত সহ ভারতীয় সীমান্তে নিপীড়িত এদেশের নাগরিকের সংখ্যা 1486 জন, যার বেশিরভাগ ঘটনাই সংঘটিত হয়েছে দেশের উত্তর জনপদের সীমান্তবর্তী এলাকাগুলোয়। ভারত বিরোধী যে প্রচারণা বাংলাদেশে চলছে বা ক্যাম্পেইনগুলো চলছে, যেটা ইন্ডিয়াও অনেকবার কমপ্লেইন করছে,
তো এইটার পেছনে আমার মনে হয় তাদের যে অগ্রাসী মনোভাব, সীমান্তে হত্যা, এই সমস্ত বিষয়গুলো বন্ধ করতে হবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত লাইনের 150 গজের মধ্যে কোনো অবকাঠামো বা কর্মকাণ্ড করতে হলে অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে জানানোর নিয়ম থাকলেও সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে একক সিদ্ধান্তে কাঁটাতারের বেড়া ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই সীমান্তে পাহারা চৌকি বসিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে বিএসএফ। সচেতন মহলের ভাষ্য, সম্প্রীত সৌহার্দ্যের প্রতিবেশী সুলভ সম্পর্ক টেকসই করতে একদিকে যেমন দরকার পারস্পরিক সমতায়নের ভারসাম্যপূর্ণ স্বার্থ, তেমনি প্রয়োজন এসব হত্যাকাণ্ডের যথাযথ জবাবদিহিতা। তবে সে পথ কতটা সুগম হয় তা জানতে অপেক্ষা দুই দেশের সীমান্ত সম্মেলনের সিদ্ধান্ত পর্যন্ত। মোকাররম হোসাইন, এখন রংপুর। এখন জনপদে একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত বিরতির পর দেখছেন এখন জনপদে। জেলা প্রশাসক সম্মেলনে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত হব। এই সরকারের যে খেলোয়াড় যারা আমরা আছি, তাদের এই ভূমিকা ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনোটার মতো হতে হবে, যে আমরা কি করছি, কি করার দরকার, কোথায় আমরা আটকে যাচ্ছি, সেগুলো নিয়ে আলোচনা হবে। নিশ্চয়ই আজকে উদ্বোধনী অনুষ্ঠানে হয়তো হচ্ছে না, অন্য সময় হবে। তো সেখানেও আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম, যেন আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে। হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন, কিন্তু আমার করলে অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। আমাদের করোনা কাজ কি, আমাদের একেবারে হাতে গোনা মাপা জিনিস। এটা নিত্য নৈমিত্তিক একটা নতুন কিছু আসে তা না, একই জিনিস বারে বারে আসছে, বিভিন্ন ভঙ্গিতে আসছে। সেগুলো আমরা কে কিভাবে করছি, কি হলে আরো ভালো হতো, কোঅর্ডিনেশনটা কিভাবে হতো, ক্যাপ্টেনের সিগন্যালটা কিভাবে ফিল্ডে যেত, গেলে ভালো হতো, এগুলো নিয়ে আলোচনা। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। আমরা সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে। পুলিশ প্রশাসনের কাজ কি, সিভিল প্রশাসনের কাজ কি, কোঅর্ডিনেশনের কাজ কি। কিন্তু এই যদি বলি ওর কারণে আমারটা হয় না, এটা বলে তো আমরা পার পাবো না। যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে, তার সঙ্গে কোঅর্ডিনেশন করেই করতে হয় সবকিছু। কাজে সেই কোঅর্ডিনেশনের কি সমস্যা, নাকি পৃথক পৃথকভাবে হবে, এগুলো পরিষ্কার করে নেওয়া, যাতে কাজ করতে গিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে না যাই। তো সেখানে আমাদের শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে, উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে। এই নয় যে এটা আমার কাজ ছিল না, কাজে আমি আর মনোযোগ দিই নাই, এটা তো বললে হবে না। আমরা তো সবাই মিলে সরকার, এটার থেকে আমাদের উদ্ধার করতেই হবে। সেখানে নারী শিশুদের রক্ষা,
একটা বিশেষ দায়িত্ব। সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়ার নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি না, এটা আমাদের দায়িত্ব। সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি, আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন না, দেশের নাগরিক হিসেবে দাবি করেন। তার নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে, সে অধিকার আপনি সরকারের কাছ থেকে পেতে হবে, সেটা আপনার দাবি, পাওনা। কাজে আমাদের দায়িত্ব হলো এই যে টিম, সরকারের যে টিম, এটা নিশ্চয়তা দেও যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব। কে কোন ধর্মে বিশ্বাস করে সেটা আমাদের বিবেচ্য নয়, সে দেশের নাগরিক, সেই হিসাবে তাকে আমরা রক্ষা করব। এবং আমি এই সরকার তারও সরকার, কাজে আমি তারই সেবা করতে প্রস্তুত। এটা আমাদের একটা বড় কাজ। সামনে যে আমরা যে সমস্ত কর্মসূচি নেব তার মধ্যে এটা সবসময় হাইয়েস্ট পয়েন্ট, উচ্চতম স্থানে থাকবে। তারপরে সমসাময়িকভাবে যে সমস্ত বিষয়গুলো হয়, যেমন বাজার দর, এটা নিয়ে বহু কথা হয়, সেখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা হতে পারে। আমার জেলায় বাজার দর সবচেয়ে ভালো, একটা প্রতিযোগিতাও তো থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও তো আসতে হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি, আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, কোনো চাঁদাবাজি নাই, বা যা যা অসুবিধা থাকে একটা জায়গায় সেগুলো নাই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি উপরে আছি। সেই জন্য আমার মনে হয় আলোচনার মধ্যে একটা কিছু থাকা দরকার, এটা একটা কাঠামো থাকা দরকার। র্যাঙ্কিং, জেলা জেলা, সব জেলা, 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে, ক্লাসে যেরকম আমরা 1st, 2nd, 3rd করি, এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি, কোন অবস্থানে আছি, নাকি সবাই জেলা একরকম তো না, হয় না এটা। তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে, আমি 1 নম্বরে আছি, আমি 2 নম্বরে আছি, 3 নম্বরে আছি, একজন 64 নম্বরে আছে, একজনকে 64 নম্বরে থাকতে হবে, তার চেষ্টা হবে আমি যেন আর 64 নম্বরে না থাকি। আমি সার্বিক বিচারে আমি এখন অনেক ধাপ এগিয়ে গেছি। এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয়, এটা কাউকে মন খারাপের জন্য না, এটা আনন্দের জন্য, যে আমি গতবার এই ছিলাম, এবারে এই হয়েছে, গত বছর এই ছিলাম, এই বছর এই হয়েছে। এটা পরিষ্কারভাবে আমরা দেখতে চাই। এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক, এবং সেই প্রতিযোগিতায় যদি আমি ক্রমাগতভাবে 6 মাস কি 1 বছর 1 নম্বরে থাকি বা 10 নম্বরের ভেতরে থাকি, তাহলে আমাকে একটা পুরস্কার দেবে, একটা রিকগনিশন দেবে। আমরা যখন বসবো সবাই, এটা পুরস্কার দেওয়া হবে যে হ্যাঁ, এটা গত বছর সারা বছর ধরে 1 থেকে 10-এর মধ্যে ছিল, ওঠানামা করেছে, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে বা 10 থেকে 20-এর মধ্যে, ইত্যাদি ইত্যাদি। এটা একটা বিষয় হতে পারে যে আনন্দ এবং কাজ দুটো একসঙ্গে মেলানোর জন্য, এবং তার স্বীকৃতি। এটাই জন্য বললাম, আমি যখনই এখানে আসার পরে, সরকারে আসার পরে, সরকারি কর্মকর্তা সবার সঙ্গে দেখা হয়, কথা প্রসঙ্গে একটা কথা প্রকারান্তরে শুরুতে, শেষে, মাঝখানে বলে, আমি যখন ওখানে ডিসি ছিলাম, অমুক জায়গায় ডিসি ছিলাম, ডিসিটা তার সবচেয়ে স্মরণীয় অধ্যায়। তারা এখানে চলে এসছে, বহু উঁচুতে অবস্থানে আছে, কিন্তু সবচেয়ে স্মরণীয় অধ্যায় হলো আমি যখন অমুক জেলার ডিসি ছিলাম, তখন আমি এই করেছিলাম। এটা তার একটা স্বাতন্ত্র, আমি নিজের ইচ্ছায় অনেকগুলো কাজ করতে পেরেছি সেখানে। এবং আমার একটা, তারপরেও বহু জায়গায় চাকরি করেছি, বহু তাপে চাকরি করেছি, কিন্তু ওইটাই আমার স্মরণীয়, যেহেতু আমি আমার নিজেকে সেখানে প্রকাশ করতে পেরেছিলাম। এটাই সুযোগ, নিজেকে প্রকাশ করা, নিজের ক্রিয়াশীলতা, সৃজনশীলতা, এগুলো প্রকাশ করা। গতবান্ধা একটা কাজ তো আছে, গতের মধ্যে থাকতে হয়, থাকি, কিন্তু তার মধ্যেও একটা সৃজনশীলতা আছে।
এই সৃজনশীলতাকে কিভাবে প্রকাশ করা এবং কে কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে, আমরা যখন এরকম সম্মেলনে বসবো, কথাবার্তা বলবো, তাদেরকে সুযোগ দেবো যে তুমি কি করেছো বলো, এটা সবাইকে শোনাতো। সবাই শুনলো, হচ্ছে মজার জিনিস, কারণ কোনো আইনও ভাগে না, কিছু করে না, কিন্তু একটা বিরাট জিনিস করে ফেলেছে। অনেকে বলছে আইনে ছিল না বলে আমি করি না, করতে পারিনি, হয় অনেক সময় আমরা ব্যাখ্যা দিই। ওই আইন, যত আইন আছে সবার মধ্যেই এই কাজ করা যায়, এবং পরে দেখা গেল আইন তাকে উৎসাহিত করেছে, নিরুৎসাহিত করে না। ওই জিনিসটা দিকে খেয়াল রাখা যে আমাদের এই জেলায় আমাদের যে সময়টুকু, সেই সময়টুকু যতটুকুই হোক একটা স্বল্প সময়, আমার কর্মজীবনের একটা স্বল্প সময়, কিন্তু যে বললাম এটা খুব স্মরণীয় অধ্যায় হতে পারে যদি আমরা করতে চাই, যার যার মধ্যে করতে চাই। আমরা অনেক সময় এখানে বসে, ঢাকায় বসে অনেক সিদ্ধান্ত নিই, সেটা জেলা পর্যায়ে গিয়ে কিভাবে প্রকাশিত হয়, কিভাবে এটা ইমপ্লিমেন্টেড হয়, জানার কোনো সুযোগ থাকে না আমাদের। যেমন আমরা বারে বারে কথার মধ্যে আসি জন্ম নিবন্ধন, এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না। নিয়ম আছে কিন্তু মা বাবা নাই। আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যেতে চাই, একটা পাসপোর্ট দরকার, পাসপোর্ট করা হয়নি, জন্ম নিবন্ধন নাই বলে জন্ম নিবন্ধন লাগবে, আমার আমলে জন্ম নিবন্ধন কে করতো জানিও না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য, আমার জন্ম সনদ। সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিয়ে তো চলবে না, নিশ্চয়ই ব্যবস্থা আছে, কিছু একটা করতে হবে। ওই যে বললাম যে টাকা দিলে করে দিতে পারে, সেটা সরকার কেন পারবে না? কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। জন্ম সনদ তার প্রাপ্য যে কোনো সময়, যে বয়সে চায়, তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম, সৃজনশীল হতে হবে, এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর। সেই জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটার একটা প্রমাণ, দালিলিক প্রমাণ। এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি, ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না, এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না, সব আটকে গেল সবকিছু। আমরা বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে। যদি আমার জন্ম সনদ থেকে থাকে, তাহলে আমি এনআইডি পাবো। এগুলো এখন অনলাইন পাওয়ার কথা, আমরা অনলাইন পাচ্ছি কিনা? পাসপোর্ট অনলাইন, এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা? এখনো দেখি ওই এমআরপি করছে। কেন হচ্ছে? আইন তো আছে। আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে, এটাও আমি আশা করি না, শুরু তো করতে হবে। সে কথার কাজটা করা যে আমার এখানে আমার জেলাতে এমআরপি আর হবে না, এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাবো আমি, যেহেতু আমাদের এই টিমের কাজ, যে টিম এখানে আমরা বসে আছি, এখানে আইন বানানো হয়, এটা আইন খাটানো হয়, নিয়ম মানা হয়। এগুলোতে আমরা কিভাবে যাব? একটার থেকে একটা আমরা উত্তরণ কিভাবে করব? বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না, অমুক করতে পারছে না, কর দিতে পারছে না, সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে। হয়ে যদি যায়, সেটা বাস্তবায়ন হচ্ছে না কেন? কৃষি আটকে গেলাম কেন? এখনো জমির রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না, করতে পারি না, যে জমিকে বেচা কিনে আমরা করতে পারছি না। কি যার উপর থেকে আমরা, ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে ফেলছি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না, ধীরে সুস্থ হচ্ছে। কেন করছি? এটাই হলো আমাদের অপারগতা। খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না। সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে, যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে, অনলাইনের সিরিজ হয়ে গেছে, অসংখ্য জিনিস অনলাইন। এটা কিন্তু এখানে বিল্ডিং এর বলতে বসা হওয়া, দেশে হয় না।
দেশে না হলে এটা করে লাভটা কি আমার? এই জিনিস করে হলো যে আমরা এটা দেশে অনলাইন মানে এখন অনলাইন, আর কিছু থাকবে না। সেটা বলে যে একটা রাতারাতি করতে পারবো না, রাতারাতি হবে না তো, সেটা আমি বলি না, কিন্তু একজন ফার্স্ট হবে সেটার কথা বলছি। এই অনলাইনের জন্য এক জেলা ফার্স্ট হবে বলে আমি সবটা করে ফেলেছি, অথবা আমি পাসপোর্ট করে ফেলেছি, এটা 100% আমার জ্ঞান। আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি, ফার্স্ট হয়েছি আমি। এটা তো হতে পারে, আমি সেকেন্ড হতে পারি, থার্ড হতে পারি, আমি লাস্ট হতে পারি, হবে না সে কথা ঠিক না। যাদের মধ্যে হয়েছে তারা কে কোন স্তরে আছে, এটাতে আমার যোগ্যতা, আমার কৃতিত্ব। এই বয়সে আমি দেশের এই টিমের, গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম, আমার কন্ট্রিবিউশনটা কি? একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি, তাদের বুঝ দেওয়া দরকার, বুঝ দিয়ে দিয়েছি, সেটা এক জিনিস। একটা হলো আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে, যেটা আমার থেকে হোক, সে আমিটাকে আবিষ্কার করা, অর্জন করা, সেই জিনিসগুলো না, সেগুলো হলো চ্যালেঞ্জ, সেগুলো হলো আজকে সেই সুযোগ। এখানে কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই, অন্তত এই সময়টুকুতে। আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ততা বোঝাতে আমি করতে পারি। আরেকটা বিষয় বলে শেষ করব, বেশি আর লম্বা করবো না। শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে, আমি ওর মধ্যে যাবো না। শুধু তোমাদের কাছে এটুকু বলা, প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা কি করা যায়, এটাকে একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে, আইনের কোনো অসুবিধা নেই। কেউ বলবে না যে না এটা করা যাবে না, করা অবশ্যই যাবে। একটু দেখা দিলে, স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে, অনেক অনিয়ম বেনিয়ম আছে, সেগুলো তো আছেই, তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায়, একজন জেলা প্রশাসক বললে একটা সৃষ্টি করা যায়, তার সেই ক্ষমতা আছে। শুধু একটু নজর দেওয়ার ব্যাপার। সারা দেশ জুড়ে অসংখ্য প্রাইমারি স্কুল, যার যার মতে সে চলে। আমি অসংখ্যতে যাওয়ার কথা বলছি না, কিন্তু দু একটাতে গেলে আটগুলো খবর পায়, অথবা ওইটার অভিজ্ঞতা আর 10 জনকে বললে তারা শোনে যে হ্যাঁ এটাই তো বটে, তো আমরা তো করতে পারতাম এরকম। এই ছোট ছোট কাজ, বড় কাজের কথা বলছি, বড় কাজ তো আছেই, কিন্তু করবোই। এই ছোট কাজগুলো দিয়ে কিন্তু বড় কাজটা হয়। মানুষ বলে যে হ্যাঁ ওই সবচেয়ে আমাদের সময়, যেমন উনি যখন ডিসি ছিলেন আমাদের এখানে, উনি এই কাজটা করে গেছিলেন। এরকম স্মৃতি আমরা নাগরিকদের কাছ থেকে শুনি। উনি যখন অমুক যখন ডিসি ছিল, উনি এই কাজটা করে দিয়ে গেছিলেন। অবদানটা মানুষ স্মরণ করে, মানুষ বলে না। ওই যে অবদানটা হয়েছে সেটা ব্যক্তিগত, আচ্ছা এটা সরকারের হুকুমে হয় না, সরকার সবাইকে হুকুম দিছে, কিন্তু এই ব্যক্তিগতভাবে সেটাকে অন্য রকমভাবে, অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে। মানুষ তাকে বহু বছর পরেও স্মরণ করছে, অমুক যখন ডিসিশন, তখন আমাদের এটা হয়ে গেছিল। তো সেটি আমাদের সুযোগ। এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি, এটা একটা মস্ত বড় সুযোগ। আমাদের হাতে অনেকগুলো কাজ, এবং খুব সহজ কাজ, কঠিন কাজ না। এবং আমি বলছি না যে 100% করতে হবে, আমি বললাম যে 10% করো, 20% করো, 30% করো, 1 নম্বর হও, 1 নম্বর হওয়ার চেষ্টা করো। কারণ তোমরা তো সবাই একই আইনের মধ্যে, একই পরিস্থিতিতে আছো। 1 নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ। আমি করে ফেলেছি, আমি সবার আগে আমি এটা করে ফেলেছি, এই যে আনন্দটা পাওয়া, সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে। এই অন্তর্বর্তীকালীন সময় এই সুযোগটা পূর্ণমাত্রায় তোমাদের আছে, আশা করি এটা গ্রহণ করবে। তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ, এটা আনন্দদায়ক হোক এবং সফল হোক। আমাদের এই অন্তর্বর্তীকালীন সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো, তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে পারি। ওনাদের সময় ডিসি সাহেব এই কাজগুলো আমাদের করে দিয়ে গেছিলেন, পরেগুলো আর করেনি। এই কথা বললে তখন মনে হবে যে হ্যাঁ আমাদের আমলে আমরা ওটুকু বলার কারণে, আমরা করি না কিন্তু বলেছি, বলার কারণে কাজটা হয়েছে। এগুলো যেন আমরা করতে পারি। আমরা আরেকটা কথা, পাসপোর্টের কথা বলতে মনে হলো,
পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকেও হয়তো আগেও করেছে, কারণটা কি? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না, নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে, যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই, পৌঁছতে তো এটা হ্যাঁ আমরা জানি, তো এটা আবার বলার দরকার কি? আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ হলো যে সুন্দর কাজ হয়েছে, তো তার মানে এই কথা মানে পৌঁছে নাই। অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে। এই যে দূরত্ব, এটাও যেন না থাকে, এগুলোর কোনো কারণ নেই। বিনা কারণে মানুষ হয়রানি করা, হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টে দেওয়া। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজ, এটাই যেন আমরা স্মরণ রাখি। তো সবাইকে ধন্যবাদ, এখানে আমি শেষ করলাম। জেলা প্রশাসক সম্মেলন 2025। প্রতিযোগিতার মাধ্যমে জনগণকে সেবা দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি শুনছিলাম ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্য। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের পর্বের শেষ দিনের আনুষ্ঠানিকতা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে আজ। সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, আখেরি মোনাজাত ঘিরে মুসল্লিদের যাতায়াতে কি ব্যবস্থাপনা দেখলেন? ইফতেখার, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আজকে শেষ দিনে প্রস্তুতি এবং কিছুক্ষণ পরেই ইজতেমা ময়দানে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এবং এই সকাল থেকে আমরা দেখেছি যে আখিরি মোনাজাতে অংশ নিতে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন এবং যে মুসল্লিদের যে সমাগম সেটিকে ক্রমে কিন্তু বাড়ছে ইজতেমা ময়দান এবং এর আশপাশের সড়কগুলোতে আমরা দেখতে পেয়েছি মুসল্লিদের উপচে পড়া ভিড় এবং মুসল্লিরা যে ইজতেমা ময়দান এবং যে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে মুসল্লিদের ভিড় আমরা ক্রমেই বাড়তে দেখেছি। তবে এই মুসল্লিদের যে ভিড়টি, যে মুসল্লিদের আসা যাওয়ার পথে একটি দুর্ভোগ তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে সড়কগুলোতে বা অস্বাভাবিকভাবে এখানে হকারদের দৌরাত্ম রয়েছে। পাশাপাশি এখানে প্রচুর সংখ্যক ভাসমান দোকান বসেছে এবং এই ভাসমান দোকানের কারণে কিন্তু মুসল্লিরা যে যাতায়াত করছেন এই সড়কগুলো দিয়ে এবং ইজতেমা ময়দানে আসছেন তখন তাদেরকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং যে ইজতেমা ময়দানের যে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই পুরো সড়কটি কিন্তু হকারদের দখলে চলে গেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হকারদের দৌরাত্ম্য কমাতে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কার্যকর পদক্ষেপ দেখতে পারিনি। আর কিছুক্ষণ বাকি রয়েছে ইজতেমার যে এবারের আখিরি মোনাজাতের এবং শেষ মুহূর্তে কিন্তু ময়দানমুখী হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা এবং সবাই কিন্তু দলে দলে এই ইজতেমা ময়দানে আসছেন এবং এই যে মুসল্লিদের যে জনসমাগম সেটিকে আসলে এই মুসল্লিদের আসা যাওয়ার পথকে নির্বিঘ্ন করতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকটি সড়কের মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি রাখা হয়েছে, পাশাপাশি সিসিটিভি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে এবং যে পুরো যে ইজতেমা ময়দান এবং এর আশপাশের সড়কগুলোতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখেছি, র্যাবের সদস্য দেখেছি এবং আমরা দেখেছি যে ইজতেমা ময়দানের আশপাশের যে পুরো এলাকাটি আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা চাদরটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। পাশাপাশি ইজতেমা শেষে আখিরি মোনাজাত শেষে যারা বাড়ি ফিরবেন তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কয়েকটি স্পেশাল ট্রেন সার্ভিসের ব্যবস্থা রেখেছে এবং প্রত্যেকটি আন্তনগর এবং কমিউটার ট্রেন তারা কিন্তু টঙ্গী যে রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশনে তারা কিন্তু থামবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। সহকর্মী ইফতেখার রায়হান জানাচ্ছিলেন টঙ্গীর
তুরাগ তীরে ইজতেমার শেষ পর্বের আনুষ্ঠানিকতার সবশেষ খবরাখবর। এখন জনপদে আরও একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন এখন জনপদে। ভিসা জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ৮০% কমেছে ভারতে যাত্রী পারাপার, কমেছে ভ্রমণ কর বাবদ রাজস্ব আয়ও। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানা নেই বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের। এই অবস্থায় পণ্য আমদানিও অনিয়মিত হওয়ায় চলতি অর্থবছরে বন্দরের রাজস্ব অর্ধেকে নামার শঙ্কায় সংশ্লিষ্টরা। বিস্তারিত আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে স্থলপথে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। আগে এই বন্দর দিয়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ যাত্রী পারাপার হলেও ভিসা জটিলতায় তা ঠেকেছে ১৫০ জনে, যার প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আয়ে। বন্দর কর্তৃপক্ষ জানায়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবা সীমিত করে ভারত। বন্ধ রাখা হয়েছে মেডিকেল ছাড়া সব ধরনের ভিসা। যাদের ট্যুরিস্ট ও বিজনেস ভিসার মেয়াদ রয়েছে তারাই এখন ভারতে যাওয়া আসা করছেন। শুল্ক কর্তৃপক্ষ বলছে, ভারত থেকে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় যাত্রীদের ভ্রমণ করি রাজস্ব আয়ের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যা এখন ক্রমশ কমছে। জুলাই আগস্ট বিপ্লবের আগ পর্যন্ত আমাদের আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ জন যাতায়াত করত, সেটা এখন দাঁড়িয়েছে ১০০ থেকে ১৫০ মতো। আমাদের প্রতি যাত্রী প্রতি ১,০০০ টাকার যে রেভিনিউ, সেটা ইতিমধ্যে কমতে শুরু করেছে। যাত্রী পারাপার আশঙ্কাজনক হারে কমলেও কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারছে না ইমিগ্রেশন কর্তৃপক্ষ। উপরের দিকে আমরা জানিয়েছি, এই বিষয়ে এখনো কোনো সুরাহা হয় নাই এবং আমরা কোনো নির্দেশনা পাই নাই। তো দুই দেশের কূটনীতিক তারা বসে এটা ব্যবস্থা নেবে, এটাই আমরা জানি। কিন্তু নতুন করে আর কোনো সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত পৌঁছায় নাই। মূলত আগরতলা থেকে রেল ও আকাশপথে সাশ্রয়ী খরচে ভারতের বিভিন্ন শহরে যেতে পারেন বাংলাদেশিরা। ফলে যাত্রীদের কাছে পছন্দের রুট হয়ে উঠেছে আখাউড়া স্থলবন্দর। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। হবিগঞ্জের বানিয়াচংয়ের 7 কোটি 12 লাখ টাকা ব্যয়ে খনন করা হয়েছিল ঐতিহাসিক গড়ের খাল। তবে 1.5 বছর না যেতেই খালের অস্তিত্বই প্রায় হারিয়ে যেতে বসেছে। স্থানীয়দের অভিযোগ, 31 কিলোমিটারের খালের অর্ধেক খনন শেষ করেই দেখানো হয়েছে পূর্ণ প্রকল্প, বাকি অর্থ করা হয়েছে লুট। কাজল সরকারের প্রতিবেদন। বানিয়াচংয়ের গড়ের খাল 2022-23 অর্থ বছরে 7 কোটি 12 লাখ টাকায় মূল ও শাখা মিলিয়ে 31.6 কিলোমিটার খাল পুনরুদ্ধার ও খনন প্রকল্প বাস্তবায়ন করে পানি উন্নয়ন বোর্ড। লক্ষ্য ছিল সারা বছর খালের পানি ধরে রেখে কৃষি জমিতে সেচ দেয়া। তবে খননের 1.5 বছরেই দেখা গেল ভিন্ন চিত্র। পানি তো দূরের কথা, খাল খননের চিহ্ন খুঁজে পাওয়া কঠিন। এমন অবস্থায় ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। অপরিকল্পিত খাল খননের কারণে এখন গড়ের খালের বেশিরভাগ জায়গাতে পানি নাই। এমপি সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, উপজেলা আছে, তারা কোনো কাজ করায় না। এখন আমরা মারাত্মক অসুবিধা। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার দাবি, নানা প্রতিবন্ধকতায় পুরো খাল খনন করা সম্ভব হয়নি। 7 কোটি 16 লাখ টাকার কন্ট্রাক্ট ভ্যালু ছিল। পরবর্তীতে ঠিকাদার কাজ করার পরে তারা বিল পেয়েছে 4 কোটি 2 লাখ। পৃথিবীর বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত হবিগঞ্জের বানিয়াচং। গ্রামের চারপাশ ঘিরে 19.2 কিলোমিটারের খাল গ্রামের ঐতিহ্য, স্থানীয়দের কাছে যা গড়ের খাল নামে পরিচিত। এখন হবিগঞ্জ। আরও একটা বিরতি নিচ্ছে এখন জনপদে, ফিরছি একটু পর। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন জনপদে। মেহেরপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মৌসুমি ফল বড়ই চাষ। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্নার প্রতিবেদন। সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে লালচে হলুদ রঙের বড়ই। গাছ থেকে এসব বড়ই পেরে বস্তাবন্দি করতে ব্যস্ত মেহেরপুরের চাষিরা।
চলতি মৌসুমে জেলায় চাষ হয়েছে কাশ্মীরি আপেল, বল সুন্দরী, ভারত সুন্দরী, বাউ নারকেল সহ দেশীয় জাতের বড়ই। চাষিরা জানান প্রতি বিঘা জমিতে খরচ হয় 70 থেকে 80 হাজার টাকা, আর একই পরিমাণ জমি থেকে বছরে 3.5 টন বড়ই পাওয়া যায়, যা বিক্রি হয় 2 থেকে 2.5 লাখ টাকায়। বিঘা প্রতি 1 থেকে 1.5 লাখ টাকা লাভ থাকায় এতে আগ্রহ বেড়েছে কৃষকদের। এখন পর্যন্ত আপনার 2,37,000 টাকা আমার 1.5 বিঘা জমির বেচা কিনা হয়েছে। কুল সুস্বাদ ভালো হয় এবং বাজারের চাহিদাও ভালো। বিভিন্ন এলাকার লোকজন আসে, এসে বাগান থেকে কুল নিয়ে গিয়ে জায়গায় জায়গায় বেচে। বর্তমান বাজারে পাইকারি চলছে 55-60, আমরা খুচরা বিক্রি করছি 70-80 টাকা করে। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 25 হেক্টর জমিতে চাষ করা হয়েছে বড়ই। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো। এছাড়া চাষিদের বিভিন্ন পরামর্শ ও সহায়তা দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। পরিচর্যা, সার, বীজ কিভাবে দিতে হয় সেটা আমরা সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে তারা কৃষকরা লাভবান হতে পারে। তবে কুলের দাম একটু ভালো থাকলে কৃষকরা প্রত্যেকটা কৃষকই লাভ করে। কুল যখন চাষিরা কলম লাগায় তার মাঝে কিন্তু তারা ইন্টারক্রপ করতে পারে, সাথী ফসল করতে পারে। তাহলে এই এট এ টাইমে তারা 2-3টা ফসল নিতে পারে। এই জন্য এই দিকে চাষিরা আস্তে আস্তে ঝুঁকছে। এবার মেহেরপুরে 375 টন বড়ই উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ থেকে 2,47,50,000 টাকার বেচা কেনার আশা কৃষি বিভাগের। এখন মেহেরপুর। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।